টানা তৃতীয় দিনে কাকরাইল মোড়ে অনড় অবস্থানে জগন্নাথ শিক্ষার্থীরা, দাবি না মানলে বাদ জুম্মা গণ অনশন। মালয়েশিয়ায় উন্মুক্ত হলো বাংলাদেশের শ্রমবাজার। চূড়ান্ত 7 সহস্রাধিক শ্রমিকের তালিকা, দ্রুত যোগ দেবেন কাজে, জানালেন আসিফ নজরুল। হাওড় জেলা নেত্রকোনায় দিন দিনই বাড়ছে বজ্রাঘাতে মৃতের সংখ্যা। 5 বছরে জেলায় 54 জন নিহত। আশ্রয়কেন্দ্রের অভাবকে দুষছেন স্থানীয়রা। এবং ফারাক্কার প্রভাব আর দখল দূষণে অস্তিত্ব সংকটে রাজশাহীর বড়াল নদী রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সকালে সমাবেশ শেষে বাদ জুম্মা গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে জাবি ঐক্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসউদ্দিন এই ঘোষণা দেন। একই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক শিক্ষার্থী সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে 14 মে কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসেবে পালনের ঘোষণাও দেন। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হয়েছে। দেশটিতে 7,926 জন বাংলাদেশি শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। খুব অল্প সময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওরের সাথে উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব কথা জানান আসিফ নজরুল। প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা, ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। রাজধানী নিত্যবাজারে হালচাল জানাতে টাউন হল মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, ছুটির দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমরা আছি এখন মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে। আপনি যেটা বলছিলেন আজকে ছুটির দিন, আসলে ছুটির দিন আসলে আমরা দেখতে পাই যে বাজারে কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কিন্তু আমরা বিশেষ করে রোজার ঈদের পর থেকে কিন্তু আমরা দেখছিলাম যে সবজির দাম বাড়ছিল, কিন্তু আজকে এই সপ্তাহে কিন্তু সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা বাজার ঘুরে সকাল থেকে দেখলাম যে সবজির দামগুলো 100 টাকার উপরে উঠে গিয়েছিল গত সপ্তাহে, সেই সবজির দামগুলো এখন বেশিরভাগ সবজির দামই এখন 100 টাকার নিচে বিক্রি হচ্ছে। এখানে শুধু আমরা দেখেছি যে সজিনা, এটা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, এবং আরেকটি কচুমুখী, এটা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। তাছাড়া বেশিরভাগ সবজির দামই 60 থেকে 80 টাকা বা 90 টাকার ভেতরে রয়েছে। আমরা একটি দেখতে পেয়েছি কাঁচা বাজারে, এবং বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা আমাদেরকে জানিয়েছেন গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম একটু কমেছে। বিক্রেতারা বলছে যে বাজারে সরবরাহ বেড়েছে, কারণ বাংলাদেশের সব জায়গায় গেল সপ্তাহে কিছু না কিছু বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাতের ফলে উৎপাদন বেড়েছে, উৎপাদন বাড়ার কারণে আপনার সবজির দাম কিছুটা কমেছে। এদিকে আমরা দেখছি যে মুরগির দাম কিন্তু বাড়ছিল, সেখান থেকে সোনালী মুরগির দাম এবং ব্রয়লারের দাম 10 টাকা কেজিতে কমেছে, এবং 30 থেকে 40 টাকা বেড়েছে দেশি মুরগির দাম। এদিকে ডিমের বাজারে আমরা দেখলাম যে ডিমের বাজার অনেকদিন ধরে স্থিতিশীল ছিল, কিন্তু গত 2 সপ্তাহে 2 দফায় ডিমের দাম 2 দফায় 5 টাকা করে, অর্থাৎ ডিমের দাম 10 টাকা বেড়েছে, প্রতি ডজনে 10 টাকা ডিমের দাম বেড়েছে। এবং গরুর মাংসের দাম 750 টাকায় সীমাবদ্ধ ছিল, সেটি কোরবানির
অজুহাতে 30 টাকা বেড়ে 780 টাকায় বিক্রি হচ্ছে। এবং চালের দাম, আমরা দুটি চালের দাম কমেছে, কিন্তু বেশিরভাগ চালই আগের মতোই স্থিতিশীল আছে। এই ছিল মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে বাজারের সবশেষ আপডেট। রেজা, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনায় দিন দিন বেড়েই চলেছে বজ্রাঘাতে হতাহতের সংখ্যা। গত 5 বছরে জেলার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 54 জনের, যাদের বেশিরভাগই কৃষক। হাওড়া অঞ্চলে মাঠে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, বজ্র নিধরক দণ্ড না থাকায় ঘটছে এমন ঘটনা। আশ্রয়কেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নেত্রকোনায় গত 5 বছরে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন 54 জন, আর চলতি বছরেই মারা গেছেন 8 জন। এছাড়াও আহত হয়েছেন অন্তত 30 জন, যাদের মধ্যে বেশিরভাগই কৃষক। হাওরের মাঠে কাজ করা অবস্থায় তারা বজ্রাঘাতের শিকার হয়েছেন। প্রাণহানির ঘটনা ঘটলেও সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ না নেয়ায় হতাশ কৃষকরা। আশ্রয়কেন্দ্র নির্মাণ, বজ্ররোধক দণ্ডন স্থাপন সহ হাওড়া অঞ্চলে বৃক্ষরোপণে মিলবে সুফল। রোদ উঠলে অনেক কষ্ট, এরপরে ঝড় বৃষ্টি আইলে অনেক কষ্ট, অনেক কষ্টই করে। আর সুযোগ সুবিধা নাই কোনো। আপনি 1 মাইল রাস্তা আইতে বাড়িতে দৌড়ে, যদি মেঘ বৃষ্টি আয় দৌড়ে আইতে 1 মাইল রাস্তা। 2টা টাটা বাড়ি রসুলপুর মারা গেছে একজন ব্যক্তি, আর 2 জন আহত হয়েছে। আর ইসাপুর 2টা গরু মারা গেছে। কোনো গাছপালা নাই গিয়া, জেনানির মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এভাবে গড় দিয়া ব্যবস্থা করে দিত, তো মানুষ জিরাইতে পারলো, আরাম পাইলো। বজ্রাঘাতের সময় কোনো ধাতব পদার্থের সংস্পর্শে না থেকে কংক্রিটের তৈরি আবাসনের নিচে আশ্রয় নিলে মৃত্যুর হাত থেকে রক্ষা হতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গ্রামগঞ্জে, হাট বাজারে এবং স্কুল কলেজে এই বজ্রপাত বিষয়ে সচেতনতামূলক বাণী প্রচার করে যাচ্ছি। এইভাবে যদি সরকারের পাশাপাশি বেসরকারি মহলও এগিয়ে আসে, তাহলে এই মৃত্যুর হাত থেকে, এই বজ্রপাতের মৃত্যুর হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারি। এদিকে জেলা প্রশাসক জানালেন, আশ্রয়কেন্দ্র নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। বজ্রপাতের সময় তারা দ্রুত যাতে একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারে, এটি কিন্তু আমাদের পরিকল্পনা অলরেডি রয়েছে। আমরা সেটি জেলা পরিষদ থেকে আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি। এখন কয়টা কোন জায়গায় করা যায় সেই বিষয়ে আমরা কাজ করেছি। তো আমাদের বরাদ্দ সাপেক্ষে আমরা প্রথম পদক্ষেপই হলো যে আমরা এই আশ্রয় শেল্টারগুলো করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে নেত্রকোনায় 2020 সাল থেকে 4 বছরে মারা গেছেন 46 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফড়িয়া ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে মাঠ থেকে শুরু করে বাজার সবখানেই ঠকছে কৃষক। আবার কৃষিকে অর্থনীতির মূল চাবিকাঠি বলে মনে করা হলেও বাজেটে বরাবরই উপেক্ষিত হয়েছে খাতটি। সব মিলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা খাদ্য যোগান দিচ্ছে তারা আগ্রহ হারাচ্ছেন উৎপাদনে। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে অর্থনীতির চাবিকাঠি কৃষিতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখার বিকল্প নেই। কৃষি বাজেটে নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 2011-12 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 10.65%। 2024-25 অর্থ বছরের বাজেটে তা নেমে আসে 5.94%। একইভাবে কৃষি ভর্তুকির হিস্যা নেমে আসে 6.4 থেকে 2.16। অর্থাৎ যে হারে বাজেট বেড়েছে সে তুলনায় কৃষিতে বরাদ্দ ও ভর্তুকির হার একেবারেই নগণ্য। এতে বরাবরই ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও কৃষক। আমরা 1 সার দিতে মনে লাগে, 4 সার লাগে। সার লাগে জমিতে ফসল হয় না। মরে জায়গা যেমন ফাঁক করে জায়গা গাছ, এই কুবড়া গাছ ফাঁক করে জায়গা, লাউ গাছ মনে করে মরে জায়গা। দেশে বর্তমানে যে খাদ্য মূল্যস্ফীতি তার বড় কারণ কৃষি উৎপাদন কমে যাওয়া। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে নানান প্রাকৃতিক দুর্যোগ, উপকরণের দাম বৃদ্ধির বিপরীতে কৃষি জমি কমে যাওয়া এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া। অনেক কমে গেছে, আগের থেকে অনেক ফসল কমে গেছে। গাছের পচাড়ি ধরছে, বেউমুখ হয়েছে, বাবরি ধরছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী কৃষি খাতে 4% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জন হয়েছে 3.2%। তাই আসছে বাজেটে কৃষিতে কমপক্ষে 4 থেকে 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। কৃষির ক্ষেত্রে সবচাইতে বাজেট যেটা, এই বাজেটটা সবসময় সর্বোচ্চ থাকা উচিত, কারণ যেখান থেকে হেলথ এবং অন্যান্য জিনিস সব কিছু কিন্তু নির্ভর করছে কৃষির উপরে।
এবং এখানে যেটা দরকার সেটা হলো বাজেটটা প্রয়োগ করতে হবে কোথায়, যে চাষি যেন ন্যায্য মূল্য পায়, সরকারি পর্যায়ে যদি পণ্য একটা রেট তৈরি করে দিয়ে কালেকশন করা হয়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি। বাজেটে এ খাতের জন্য আলাদা যে বরাদ্দ থাকে তাতে কৃষির ভাগ্যে জোটে মাত্র 4 থেকে 5%। বাস্তবতা বিবেচনায় এর পরিমাণ অন্তত 40% হওয়া দরকার বলে মনে করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ এটা সবসময় থাকবে, এর জন্য সারা বিশ্ব বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু আছে। বার্কের সাথে কিন্তু সমস্ত রিসার্চ প্রতিষ্ঠানগুলো জড়িত। প্ল্যান সরকারকে তৈরি করে দিতে হবে, যার মাধ্যমে পণ্যের গুণাগুণ, আমরা যেটাকে বলি ভ্যালু এডিশন, এই ধরনের জিনিস যখন তৈরি হবে তখন বাংলাদেশের কৃষি আরও সমৃদ্ধ হবে। কৃষি ও কৃষক বাঁচাতে বাজেট প্রণয়নের আগে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফারাক্কার প্রভাব আর দখল দূষণের অস্তিত্ব সংকটে রাজশাহীর বড়াল নদী নিজের অস্তিত্ব হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। 220 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় এর বুক চিরে বড় বড় নৌযান চলাচল করলেও এখন তা কেবলই স্মৃতি। নদীটি রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। রাজশাহী থেকে সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বড়াল নদীর স্রোতধারা সচল রাখার জন্য 2008-09 অর্থ বছরে ইনটেক চ্যানেল খনন প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে 19.10 কিলোমিটার নদী খনন করা হয়। এছাড়াও গত বছর রাজশাহী পানি উন্নয়ন বোর্ড 52 লাখ টাকা ব্যয়ে বড়ালের উৎস মুখে 450 মিটার খনন করে, কিন্তু এর কোনোটিই কাজে আসেনি। খনন কাজে ব্যাপক অনিয়ম সহ অপরিকল্পিতভাবে সুইচ গেট নির্মাণের ফলে ধীরে ধীরে শুকিয়ে যেতে বসেছে নদীটি। গভীরতা কমসে কম ধরেন 10-12 ছিল, সব জায়গায় পানি থাকতো। এখন নদীতে কোনো জায়গায় ধরেন পানি নেই, নদীতে এমনি ভরাট হয়ে যাচ্ছে আপন মনে। আর প্রতি বছর হলো যে কাটছে টাকা খাওয়ার মতন, খালি মধ্যে একটু সুড়ঙ্গ করে আর থুয়ে দিচ্ছে। তারপরে যেমনি পানি ঢুকছে আপনি ঢোসি সব আবার ওই জায়গায় সেই হয়ে যাচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা ও খননের অভাবে শুধু বড়াল না, অনেক শাখা উপশাখা নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। এই বড়াল দিয়ে নৌ চলাচল হতো, তো একটা ভালো নাব্য নদী এটাকে ধ্বংস করে ফেলেছি আমরা। আমাদের অপরিকল্পিত প্রকল্প প্রণয়ন করে আমরা ধ্বংস করেছি। উদ্যোগ নিতে হবে এবং একটা মহাপরিকল্পনা নেওয়া দরকার। এটা হলে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। বড়াল নদীর উপর নির্মিত সুইচ গেট অপসারণ করে ব্রিজ নির্মাণ সহ খনন করে স্রোতধারা ফিরিয়ে আনা সম্ভব বললেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বড়াল নদীর উৎসমুখে যে চারঘাট রেগুলেটরটা আছে সেটা নীতি নির্ধারণ পর্যায়ে একটা সিদ্ধান্ত হবে যে আমাদের সেই বড়াল আমরা এই রেগুলেটরটা কি করব, আমরা খুলে দেব কিনা, বা এই স্থানে আমরা একটা আপনার হচ্ছে হলো অধিক আপনার পানি পাস করানোর জন্য বড় রেগুলেটর প্রদান করবো কিনা। বড়াল নদী এবং শাখা নদীগুলো খনন এবং হচ্ছে যে রেগুলেটর রিলেটেড যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। নদী গবেষকদের মতে সংস্কার না করলে অচিরেই হারিয়ে যাবে বড়াল নদী। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল আলম রাজু। রাজু, বড়াল নদী রক্ষায় কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিচ্ছে এ ব্যাপারে আমাদের জানাবেন। নদীর যে পদক্ষেপ সেটির বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী শহরে পাশ দিয়ে কিন্তু পদ্মা নদীর যে প্রমুক্ত পদ্মা নদী সেটি বয়ে চলেছে। তো এই পদ্মা নদীর শাখা যে নদীগুলো সেগুলো ছিল 36টি, তার ভেতরে 20টি নদী এখন বিলীন হয়ে গেছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পদ্মা নদীর শাখা আরেকটি বড় শাখা যেটি সেটি হচ্ছে বড়াল নদী। আর এই বড়াল নদীর এখন আরো খালে পরিণত হয়েছে বললেই চলে, কারণ বড়াল নদীর উৎপত্তি স্থল কিন্তু পদ্মা নদীর যে ধার সেই ধার থেকে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থলের প্রায় 1.5 কিলোমিটার দূরেই সেতু যে স্লুইস গেট, সেই স্লুইস গেট নির্মিত করা হয়েছিল 1985 সালে। তার এরপর থেকে যে বড়াল নদীর যে নাব্যতা সেটি হারিয়ে গেছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি সেই স্থানে গিয়েছিলাম, যাওয়ার পর দেখি যে বড়াল নদীর অপোজিট সুইচ গেটের অপোজিট প্রান্তরে একদম শুকিয়ে
মরু চরে পরিণত হয়েছে এবং সেখানে কিছু কিছু জায়গায় চাষাবাদ চলছে। তো আমি আপনাদেরকে এই বিষয়ে আরেকটু খোলাসা যে যখন 1985 সালে স্লুইস গেটটি নির্মিত হয়, তারপরে 2 বছর সেখানে নাকি পানি এসেছে, তারপরে আর আসেনি। তবে আমি রাজশাহীর যারা হচ্ছে পদ্মা বা নদী নিয়ে যারা গবেষণা করে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই সুইচ গেটটিকে যদি পুনরায় উজ্জীবিত করা লাগে বড়াল নদী, সেই জন্য এই সুইচ গেট এবং পুনরায় খরস্রোতা নদীকে আবারও ভালোভাবে স্রোত প্রবণ করতে হলে সেটিকে খনন করে আবারও করতে হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর পদ্মা নদীর যে বড়াল নদী, সেই নদীর সর্বশেষ খবর। মুক্তি। রাজু, আপনাকে ধন্যবাদ। গ্রীষ্মের তাপদাহের পর মাঝে মধ্যে জনজীবনের শীতল পরশ বুলিয়ে দিচ্ছে বৃষ্টি। এরই মাঝে চোখ ধাঁধালো রঙের উৎসব চলছে প্রকৃতিতে। চাঁদপুরের পথঘাটে যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে কৃষ্ণচূড়া, সোনালু জারুল সহ নানা ধরনের ফুল। প্রকৃতির এমন মন মাতানো সৌন্দর্যে মুগ্ধ পথচারী ও স্থানীয়রা। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান হোসেন। চাঁদপুর জেলা জুড়ে বিভিন্ন পথে প্রান্তরে আর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মনোমুগ্ধকর এই ফুলের পসরা যেন সাজিয়ে বসেছে প্রকৃতি। স্বর্ণালী আভা ছড়িয়ে গাছে গাছে দুলছে হলুদ থোকা থোকা সোনালু ফুল। দেখে মনে হয় যেন কেউ হলুদ রঙের পুরো কোটাই ঢেলে দিয়েছে। এরই মাঝে দৃষ্টি কেড়ে নেয় কৃষ্ণচূড়ার লাল রং। এর সাথে আরো দেখা মিলে বেগুনি জারুলের। সূর্যের তাপ যত প্রখর হয় ততই তীব্র হয় জারুলের রং। আরো সৌন্দর্য ছড়িয়ে দেয় হিজল, বনলতা, রাধাচূড়া, বাগানি বিলাস সহ অনেক ফুল। এসব ফুলের সৌন্দর্য উপভোগ করছে স্থানীয় ও পথচারীরা। মুহূর্তেই নিজেকে ক্যামেরা বন্দী করছে ফুলের সাথে একই ফ্রেমে। উপভোগ করছে প্রকৃতির এমন সৌন্দর্য। ফুলগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে, গরমটাকে আমরা ভুলে যাই। যেসব ফুলগুলো আমাদেরকে প্রকৃতিকে সাজায় আমার মতো করে, আমরা চাই যেন এই ফুলের গাছগুলো আমরা না কাটি। প্রকৃতির সাথে একাকার হয়ে সেলফি নেয়, অনেকে ফটো নেয়, পারিবারিক ভাবে আসে, বন্ধুরা ঘুরতে আসে, সেখানে আমরাও একাকার হয়ে যাই, অনেক ভালো লাগে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পনা মাফিক এসব গাছ রোপণ করলে প্রকৃতিতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন ভেষজ গুণাগুণ। এই সমস্ত গাছগুলির মধ্যে কিছু ভেষজ গুণাবলীও রয়েছে। এ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে উপায়ে কিছু ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ রোপণ করে আমরা জনকল্যাণে কাজে লাগাতে পারি। সরকারি ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা না হলে শহরের মতো গ্রামেও হারিয়ে যাবে প্রকৃতির এমন সৌন্দর্য, মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বেসরকারি সকল দপ্তরের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কার্যক্রম শুরু, নতুন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং 5 দফা দাবি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে কুয়েটের শিক্ষার্থীরা। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু ও তার পরিবারকে নিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁয়ে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে জেলা কর্মশালা 2025 অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনো সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের বাকেরগঞ্জে ভিক্ষাবৃত্তি নিরসন প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের অধীনে প্রতিবন্ধী ভিক্ষুককে সহায়তা প্রদান করা হয়েছে।
জামালপুরের মেলান্দহে কেআই এন্টারপ্রাইজের ওয়ালটন কোম্পানির পার্টনার শোরুমের ডিজিটাল ক্যাম্পেইন মিলেন ইয়ার অফার উপলক্ষে টনকি বাজার শোরুমের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সরকারি জাকাতের চেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। ২০ জন জাকাত সদস্যদের মাঝে ১,২০,০০০ টাকার এ চেক প্রদান করা হয়েছে। নওগাঁর পত্নীতলায় পাটিচারা ইউনিয়নের আমবাটি জিয়া বাজারে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং সড়কের ডিভাইডারে লাগানো গাছগুলো সংরক্ষণের লক্ষ্যে ব্যানার ফেস্টুন উচ্ছেদ করেছে ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের ভাবনা শীর্ষক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। নাটোরে চামড়া ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে সড়ক ও জনপথ বিভাগের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। এবারে দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এদের বেশিরভাগই দক্ষিণের শহর খান ইউনিসের। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই তাণ্ডবে প্রাণহানি পৌঁছচ্ছে ৫৩,০০০-এর ঘরে। ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছে। বুধবার ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে তারা নিহত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে খেলার খবর। ক্রিকেট। ৪ দিনের টেস্টে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে ৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ এ দল। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ২৪৯ রান। হাসান মাহমুদ ১৩ ও ইবাদত হোসেন ১ রানে অপরাজিত আছেন। এর আগে খালেদের বোলিংয়ের তোপে প্রথম ইনিংসে ২৫৬ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। ৫৯ রান খরচায় ৬টি উইকেট শিকার করেন খালেদ। জবাবে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৪৯ রান করে বাংলাদেশ। ৮৮ বলে ১০৭ রানের ইনিংস খেলেন সোহান। এছাড়া মাহমুদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে ২৫ রান। দর্শক, এই পর্যায়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, জানিয়ে দিচ্ছি সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে বাংলাদেশ থেকে অধিক কর্মী নেবে মালয়েশিয়া, এবং অন্যটি হচ্ছে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে তীব্র গ্যাস সংকটে শিল্প খাত, ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা। এরপর সমকাল শিরোনাম করেছে রাজধানীর পথে পথে দুর্ভোগ, এবং সরকার দেখছে আইনি জটিলতা, বিএনপি বলছে কূটকৌশল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছেন 2 বিশ্ববিদ্যালয়ে তালা, এবং অন্য আরেকটি শিরোনাম হচ্ছে কর্মকর্তাদের কলম বিরতিতে স্থবির কাস্টমস কার্যক্রম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে শুরু শান্তি আলোচনা। যুগান্তর শিরোনাম করেছে মাঠে নেমেছে সাবোটাজ লীগ, এবং অন্য আরেকটি হচ্ছে পানি সংকটে ক্ষতিগ্রস্ত 6 কোটি মানুষ।
এবং সবশেষ দ্য ডেইলি স্টার হেডলাইন করেছে বাংলাদেশি মে বি গিভেন প্রিফারেন্স অ্যান্ড another one, academic stalemate at 4 public university. Hunger strike, class boycott till government's all demands. শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। টানা তৃতীয় দিনে কাকরাইল মোড়ে অনড় অবস্থানে জগন্নাথ শিক্ষার্থীরা, দাবি না মানলে বাদ জুম্মা গণ অনশন। মালয়েশিয়ায় উন্মুক্ত হলো বাংলাদেশের শ্রমবাজার, চূড়ান্ত 7 সহস্রাধিক শ্রমিকের তালিকা, দ্রুতই যোগ দেবেন কাজে, জানালেন আসিফ নজরুল। হাওড় জেলা নেত্রকোনায় দিন দিনই বাড়ছে বজ্রাঘাতের মৃতের সংখ্যা, 5 বছরে জেলায় 54 জন নিহত, আশ্রয় কেন্দ্রের অভাবকে দুষছেন স্থানীয়রা। এবং ফারাক্কায় প্রভাব আর দখল দূষণে অস্তিত্ব সংকটে রাজশাহীর বড়াল নদী, রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।